সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে বিএনপির গুলশান অফিসে রয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তার সাথে রয়েছেন সিনিয়র নেতৃবৃন্দ। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহান খান। সোহান, বিএনপির গুলশান অফিসে তারেক রহমানের সঙ্গে বৈঠকে কারা কারা উপস্থিত রয়েছেন আর সেখানে কি সিদ্ধান্ত হয়েছে? রানা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি জানেন যে আসলে আমি এই মুহূর্তে গুলশান চেয়ারম্যানের কার্যালয়ের সামনে রয়েছে। সেখানে জানেন তারেক রহমান জুমার নামাজের পরেই কিন্তু আপনার কার্যালয়ে আসছেন। তারপর থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত প্রতিনিধিরা এখানে এসে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন এবং কৌশল বিনিময় করছেন। এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন, তারপর স্থায়ী কমিটির কয়েকজন মেম্বার ছিলেন। তবে এই মুহূর্তে ভিতরে শুধু স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ রয়েছেন। এবং সন্ধ্যার পরে 3 ঘণ্টাব্যাপী একটা বৈঠক হয়েছিল। এই বৈঠকে আগামী সরকারের কিভাবে গঠন করা হবে এই বিষয়গুলো নিয়েই পর্যালোচনা করা হয়েছে। এই বৈঠকের ফাঁকে 8:30টার দিকেই আমির খসরু মাহমুদ চৌধুরী আপনার সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি তাদের প্রতিক্রিয়া যেটা ব্যক্ত করেছেন, তিনি বলতে চাচ্ছেন যে আসলে এই বিজয়টা আসলে বিএনপির নয়, এই বিজয়টা হলো দেশের জনগণের। এবং আগামীতে যে সরকারটা গঠন করা হবে সেই সরকারের মধ্য দিয়ে এই দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা এবং প্রত্যাশার প্রতিফলন ঘটবে। পাশাপাশি পররাষ্ট্রনীতির বিষয় নিয়েও তিনি আমাদেরকে জানিয়েছেন যে কোনো দেশের সাথে আপনার পররাষ্ট্রনীতি গঠনে দেশের জনগণের স্বার্থকে বেশি প্রাধান্য দেওয়ার কথা তিনি জানিয়েছেন। কোনো দেশকে অতিরিক্ত সুবিধা দিয়ে এমন পররাষ্ট্রনীতি পরিহার করে সাম্যতার মাধ্যমেই পারস্পরিক বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলবেন। এছাড়া সংসদে আপনার বিরোধী দলের বিষয়ে কথা বলেছেন এবং সাংবাদিকরা জানতে চেয়েছেন যে আগামীর সংসদে বিরোধী দল জামাত হতে যাচ্ছেন, তো তারা কথা বলার জন্য তাদের লেভেল প্লেইং ফিল্ডটা ঠিক থাকবে কিনা। তিনি তখন জানিয়েছেন আসলে রাজনৈতিক শিষ্টাচারের মাধ্যমেই আর কি তারা সেভাবেই সরকার কাঠামো এবং বিরোধী দলের যে প্রক্রিয়া সেটা সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন। এছাড়া আপনাকে যদি দেখাতে চাচ্ছি, এই আপনার বিএনপির এই বিজয়কে কেন্দ্র করে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে আপনার অসংখ্য নেতাকর্মীদের উপস্থিতি রয়েছে এবং তারা অনেক আনন্দ উল্লাস করছেন। এবং এই বর্তমান যে বাসার মাসে এই বিএনপির এত বড় বিজয়কে তারা আসলে খুব অন্যরকম একটা বিজয় হিসাবে দেখছেন। কেউ কেউ বলছেন যে বিগত 54 বছরের পরে যে একটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে অংশগ্রহণমূলক, এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন একটা অধ্যায় শুরু হয়েছে। এছাড়া আপনাকে যেটা জানাতে চাচ্ছি যে এই বিএনপি গঠিত হওয়ার পরেই কিন্তু 1978 সালে জিয়াউর রহমান যেই সামরিক সরকার গঠনের পরে তিনি একটা ভোট দিয়েছেন, সেই ভোটেও কিন্তু তিনি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন। এছাড়া 1991 সালে স্বৈরাচার এরশাদ সরকারের পতনের পরে গণ অভ্যুত্থানের পরে যে ভোটটি হয়েছে সেই ভোটেও আপনার বেগম খালেদা জিয়া প্রথমবারে নির্বাচিত হয়েছেন। তারই ধারাবাহিকতায় আপনার এই তারেক রহমানও কিন্তু এই ফার্স্ট টাইম নির্বাচন করেই কিন্তু আপনার 2টি আসনে নির্বাচিত হয়েছেন। তো এটাকে আসলে বিএনপির জন্য যথেষ্ট একটা মাইল ফলক হিসাবে দেখছেন আপনার সংশ্লিষ্টরা। আর এছাড়া আপনার আগামী 16 তারিখের মধ্যেই একটা গেজেট প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। গেজেটের পরে আপনার 16 তারিখ হয়তো শপথ পড়ানোর কথা রয়েছে। তারপর একটা মন্ত্রী পরিষদ সভা গঠনের জন্য আপনার অন্তর্বর্তী সরকারের কাছ থেকে ঘোষণা রয়েছে। পাশাপাশি আপনাকে আরেকটা জিনিস জানিয়ে রাখি যে নির্বাচিত সংসদ সদস্যরা আপনার স্পিকারের কাছ থেকে, নতুন নির্বাচিত সংসদ সদস্যরা আপনার স্পিকার এবং ডেপুটি স্পিকারের কাছে শপথ বাক্য পাঠ করার সাংবিধানিক সিস্টেম রয়েছে। কিন্তু আপনার বিগত 2024 সালের 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পরে আপনার স্পিকার পদত্যাগ করেছেন, ডেপুটি স্পিকার কারাবন্দী রয়েছেন। সেই ক্ষেত্রে একটু সাংবিধানিক জটিলতা তৈরি হয়েছে। তারপরেও সরকারের পক্ষ থেকে হয়তো জানানো হয়েছে যে আইন মন্ত্রণালয় থেকে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন যে রাষ্ট্রপতি যাকে মনোনীত করবেন হয়তো তার কাছ থেকেই নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ পাঠ করবেন।
সবকিছু মিলিয়েই আপনার নতুন একটা সরকারের অপেক্ষায় রয়েছে দেশবাসী। তো রানা, এই ছিল আমার কাছে গুলশান চেয়ারম্যানের কার্যালয়ের সামনে থেকে সর্বশেষ তথ্য। সোহান, আপনাকে ধন্যবাদ।